স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছে হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কোন ব্যক্তিগুলোকে আমি কোনো না কোনোভাবে কপি করেছিলাম এবং তাদের দ্বারা আমি এত পরিমাণে ইনফ্লুয়েন্স ছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে আমার যথেষ্ট সময় লেগেছে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন ব্যক্তিকে আমি এখনও কপি করতে চাই। তাদেরকে একদম কপি করার আমি চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি বটে, তবে তাদেরকে কপি করতে পারিনি কারণ তারা অনেক বেশি ভার্সেটাইল আর তাদেরকে আমি এখনও পর্যন্ত কপি করতে চাই। এদের মধ্যে প্রথম যে ব্যক্তির কথা বলবো তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, জনাব শাহরিয়ার তালুকদার। স্যারের সাথে আমার পরিচয় 2009 সালে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়তে যাই তখন। তো স্যার আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন। তো স্যারকে আমি 2009 সালে পাই। এর বছরখানেক পরে তিনি আবার কিং খালিদ ইউনিভার্সিটিতে চলে যান সৌদি আরবের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সেখানে স্যার 9 বছর অধ্যাপনা করেন। তারপরে তিনি গত 1 বছর বা 1.5 বছর হবে আবার দেশে ফিরে আসছেন। এখন তিনি সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি ইংরেজি ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। তো স্যারকে আসলে স্যার এত বেশি ভার্সেটাইল, স্যারের তো মানে কোন দিক থেকে কোন দিকের কথা বলবো সেটাই হলো আসল কথা। যদি আমি সামগ্রিক স্যারের গুণাবলীকে এক কথায় বলি তাহলে আমি বলবো স্যার আমার দৃষ্টিতে একজন শুদ্ধ মানুষ। তিনি ভিতরে এবং বাইরে, অনেক সময় অনেকে হয় যে প্রফেশনালি অনেক বেশি স্ট্রং, একাডেমিক নলেজ অনেকের থাকে কিন্তু পার্সোনাল লাইফে অনেকে ওরকম মানে ব্যক্তিত্ব বা চরিত্র গঠন করতে পারেন না। কিন্তু স্যারের ক্ষেত্রে ভিতর এবং বাহির পুরোটাই আমার কাছে একটি আদর্শ। একজন আদর্শ ব্যক্তি বলতে যা বোঝায় আমার দৃষ্টিতে স্যার ওরকম ভিতরে এবং বাইরে। একাডেমিক্যালি স্যারের যে মানে হিউজ নলেজ আছে, বিশেষ করে আপনার ক্রিটিক্যাল অ্যানালজি বা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল যে এবিলিটি লিটারেচারের, সেটা স্যারের চরমতমভাবে আছে। স্যারের ইংরেজিতে লেখা, কবিতা লেখা বইও আছে। মানে রাইটিং তো হিউজ আপনার ইনফ্লুয়েন্সিয়াল। তার রাইটিং মানে খুবই উচ্চমার্গীয় লেখা তিনি লেখেন, বিশেষ করে ইংরেজিতে লেখেন যেটা। তারপরে হলো স্যারের ভোকাবুলারি রেঞ্জ আমার কাছে বিস্ময়, মানে প্রচুর আপনার ভোকাবুলারিতে স্যারের এক্সপার্টাইজ রয়েছে। আর স্পিকিং এবিলিটি অসাধারণ, মানে তিনি এত মানে ফ্লুয়েন্ট ইংলিশ, এরকম মানে ফ্লুয়েন্সি এবং সুন্দর উচ্চারণ সব কিছু ধরে রেখে কথা বলাটা মুশকিল। স্যার ভয়েস ওভার করে থাকেন ইংরেজিতে। তো সব কিছু মিলিয়ে আরও মানে অনেক গুণাবলীর দ্বারা আমি খুবই মানে প্রভাবিত। যেমন তিনি কথা এবং কাজের এত মানে সুনিপুণভাবে সেটাকে কথাটা রাখেন। যদি আপনাকে বলেন যে 4টায় দেখা করব, ঠিক 4টায় আপনার জন্য ওয়েট করবেন। কথা এবং কাজ তিনি তার বয়সের তুলনায় আমার মনে হয় যে কমপক্ষে 15 বছর তিনি ফাস্ট। তার বয়স বলা আসলে ঠিক হচ্ছে কিনা জানি না, অ্যাপ্রক্সিমেটলি 40 হবে। পুরুষ মানুষই তো বয়স বললে কী সমস্যা হবে। কিন্তু স্যারকে দেখে এবং তার আচরণে আপনার 25 মনে হবে না। একজন এভারগ্রিন মানুষ, এত ফাস্ট এবং ওয়াইল্ডলি মানে এত ইনফরমেশন রাখেন, এত মানে পড়াশোনা করেন। তো কেন তাকে আমি ফলো করতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছি, কারণ তিনি মানে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। তার ব্রেনটা যদি হয় সুপার কম্পিউটার, আমারটা হচ্ছে ধরেন ওই প্যান্টিয়াম টাইপের, যেটা কোরাই 3, 4, 3, 5 বা 7 এরকমে ঢোকে নেই। তাহলে আমি স্যারকে কীভাবে করে কপি করব? যে জন্য তিনি সবসময়, আমি স্যারের সাথে আমি টাচে ছিলাম যখন তিনি সৌদি আরবে ছিলেন, তখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যারের সাথে আমার খুব ভালো একটি ইন্টিমেসি ছিল। এক ইউটিউব চ্যানেল করার পরেও স্যার ওখান থেকেই আমাকে উৎসাহ দিয়েছেন। এবং এত উদার একজন মানুষ, এত কম্প্যাক্ট একজন মানুষ, আমি মানে টোটালিটি বলতে, একটি পার্সোনালিটি টোটালিটি বলতে যা বুঝায় আমার কাছে মনে হয় স্যারের প্রত্যেকটা ক্ষেত্রে তার রয়েছে। যখন তিনি কাজ করেন একদম আমির খানের মতো মানে পারফেকশনিস্ট, মানে ন্যূনতম একটু এদিক সেদিক হলেও সেটাকে আবার রিফাইন করে কাজ করার চেষ্টা করেন। তো এই জন্যই আমার সাথে আসলে যায় না। আমি মনে করি যে প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি একটা পর্যায়ে যেয়ে পৌঁছে যাবে, কিন্তু স্যার হলেন ওই প্র্যাকটিসটা করার আগে তার জন্য যা কিছু লাগে সেই সমস্ত প্রিপারেশন নিয়েই তারপরে তিনি সেখানে নামবেন। তো মূলত আরেকটা জায়গাতে ডিফারেন্স রয়েছে। আমি ব্যক্তিগত জীবন অত্যন্ত অস্থির স্বভাবের একজন মানুষ এবং আমি জীবনে করতে চাই নাই এরকম কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে না, সবই করতে চেয়েছি, যার জন্য মানে কিছুই হয় না। ওই যে কথায় বলে যে যার নাই কোনো গতি সে করে পণ্ডিতই, ওরকম মানে কোনো গতিই হয় নাই, কোনো কিছুই কোনো দিকে হয় নাই। পরে যেটা হয়েছে সেটা হলো এখন ওই পণ্ডিতই করছি, মাস্টারি করছি।
তো যাই হোক, স্যারের এই মানে টোটাল জিনিসটা একাডেমিক দিক থেকে মানে মানে হাইলি কোয়ালিফাইড এবং খুবই মানে চর্চা করেন, সবসময় চর্চার মধ্যে থাকেন এবং এত ফাস্ট, এত মানে এনার্জেটিক ব্যক্তি আমার লাইফে আমি খুব কম দেখেছি। আরেকজন ব্যক্তির কথা বলবো, স্যারের মানে দ্বারা আমি না শুধু, স্যারের বাংলাদেশে অসংখ্য ব্যক্তি স্যারের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং যারাই তার ক্লাস করেছেন তারাই তার প্রেমে পড়েছেন। এবং তিনি এত অনেস্ট একজন মানুষ। বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টাই নেন, এরকম আমার দেখা খুব কম শিক্ষক আছেন। অতি প্রিয়, অত্যন্ত মানে হাইলি কোয়ালিফাইড, মার্জিত এবং লেখনির যে ধার, কথা বলার যে ধার, তার যে উইটি, তার যে হিউমার, মানে অসম্ভব। তিনি আর কেউ নন, অত্যন্ত প্রিয় একজন শিক্ষক আমার। তিনি হচ্ছেন মাস্টার শহীদ হুসাইন। একাডেমিক্যালি অত্যন্ত সাউন্ড, তার তো মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি প্রচুর রাইটিংস রয়েছে, স্কলারলি রাইটিং রয়েছে। সবচেয়ে ভালো লাগতো তিনি যখন ক্লাসে আসতেন, তার টোটাল একটা প্রিপারেশন নিয়ে আসতেন। তার সবগুলো ক্লাসেরই আগে থেকেই স্টুডেন্টদের জন্য খেটে খেটে হ্যান্ড আউট করা থাকতো। হ্যান্ড আউটগুলো অত্যন্ত রিচ, অনেক বই পুস্তকের সমন্বয়ে তিনি সেটা করেছেন। বোঝাই যায় যে কতটা শ্রম দিয়ে তিনি করেছেন। আর সাধারণত হয় যে মানুষ আস্তে আস্তে যখন সিনিয়র হতে থাকে তখন তার নলেজ বাড়ি, স্টুডেন্টের নলেজ তো সেই একই লেভেলেই থেকে যায়। ফলে কি হয়, অনেক সময় শিক্ষকরা ফ্রাস্ট্রেটেড হয়ে যান। মানে তিনি তখন মনে করতে থাকেন আসলে কার সাথে কথা বলছি। স্টুডেন্টরা যখন 3rd ইয়ারে বা 4th ইয়ারে বা ফাইনাল ইয়ারে মানে মাস্টার্স লেভেলে যখন থাকে, তখন তাদের সাথে কথা বলতেই একটু তিনি ভালো মনে করেন। কিন্তু আপনার মাস্টার শহীদ হুসাইন স্যারের ক্ষেত্রে সেটা ভিন্নতর। তিনি ওই ফার্স্ট ইয়ারের ক্লাসও যেভাবে নেন, মাস্টার্সের ক্লাসও সেই সমান গুরুত্ব দিয়ে, সমান ইম্পর্টেন্স দিয়ে, সমান লেবার দিয়ে নেন এবং এত সূক্ষ্মভাবে তিনি ছাত্রছাত্রীদেরকে ইভ্যালুয়েট করেন। আমি স্যারের ক্লাসে দেখেছি, আমি নিজেও সেটা প্রমাণ পেয়েছি যে কোনো কোর্সে দেখা গিয়েছে আমি স্যারের সাবজেক্টে A+ও পেয়েছি, কোনো সাবজেক্টে B+ও পেয়েছি। তো A+ থেকে B+-এর নেমে আসাটা মানে এত সহজ না। একটা ছেলে যে A+ পেল, তাকে আবার B+ দেওয়াটা শিক্ষকের ওই পরিমাণে আপনার কি বলে যে একটা মেন্টাল ইয়েও দরকার, যে তাকে সে পেয়েছে, আমি ওই পরিমাণে কনফিডেন্ট যে সে এখানে B+ই পাওয়ার উপযুক্ত। তো এই পরিমাণে অনেস্টি স্যারের মধ্যে আমি দেখেছি। তো এই দুইজন মানুষের সাথে আমার যে প্রধানতম একটি দূরত্ব, যার ফলে স্যারদেরকে আমি ফলো করতে পারি নাই, সেটার মূল কারণ হচ্ছে, ধরেন একটা হচ্ছে যে স্কলারলি যে আপনার রিচনেস সেটা থাকা, অ্যাকাডেমিক্যালি সাউন্ড হওয়া, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভলি সাউন্ড হওয়া, সেটা একটা জিনিস। তো ক্রিয়েটিভলি সাউন্ড হওয়ার জন্য আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স বা আপনার অনেক বেশি প্রিভিয়াস সাবজেক্ট নলেজ না থাকলেও চলবে, আপনি চট করে কোনো একটা কিছু সৃষ্টি করে ফেলতে পারবেন। কিন্তু আপনার স্কলারলি যদি আপনাকে সাউন্ড হতে হয়, অ্যাকাডেমিক্যালি সাউন্ড হতে হয়, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ওই ব্যাপারে স্টাডি করতে হবে। তো এই দুজন মানুষকে আমার মনে হচ্ছে যে অ্যাকাডেমিক্যালি তারা মানে হিউজ সাউন্ড, যার ফলে তাদেরকে আমার মতো অস্থির স্বভাবের মানুষ দ্বারা তাদেরকে ফলো করাটা সম্ভব হয়নি। যেমন একটি যদি আপনি বই লিখতে চান, একটি যদি আপনি স্কলারলি রাইটিং লিখতে চান, সেটার জন্য আপনার একটি মেন্টাল স্টেবিলিটি দরকার এবং দীর্ঘদিন ওইটার সাথে লেগে থেকে পরিশ্রম করা দরকার। সেই জিনিসটা আমার মধ্যে হয় না। আমি হিউজ ফ্যান কাজী নজরুল ইসলামের, যিনি তার ধরেন ক্রিয়েটিভ রাইটিং রয়েছে, কিন্তু আপনি যদি বলেন যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা করেছেন, যে আপনার ওই ধরেন আঞ্চলিক অভিধানের সম্পাদনা করেছেন, হয়তো এই কাজটি কাজী নজরুল ইসলামের দ্বারা সম্ভব না। আবার ধরেন কাজী নজরুল ইসলামের দ্বারা যেটা সম্ভব সেটা হয়তো আবার অনেক স্কলার ব্যক্তির পক্ষে সম্ভব না। কাজী নজরুল ইসলাম হয়তো ইনস্ট্যান্টলি বসেই একটা জিনিস লিখে ফেলবেন, অথবা তার বিদ্রোহী কবিতার কথাই বলা যায়, যেটা তিনি এক রাতে লিখেছিলেন এবং মানে আনএডিটেড ছিল, সেজন্য কোনো জায়গায় এটার একটু রিপিটেশনও রয়েছে, আনএডিটেড ছিল। তো এই বিদ্রোহীর মতো একটি কবিতা এক বসায় তিনি বসে লিখে ফেলতে পারলেন, এরকম একটি প্রতিভাবান ব্যক্তি। কিন্তু এই যে ছটফট যাদের মধ্যে থাকে, তাদের দ্বারা স্কলারলি কাজগুলো কম হয়। নচিকেতা ধরেন, মানে খুবই আপনার ক্রিয়েটিভলি খুবই সাউন্ড, কিন্তু যদি স্কলারলি বলি তাহলে হয়তো সেটা হবে না। ধরেন আরও মানে আমি কার মতো হতে চাইনি, সেটাই হলো কথা, সবার মতোই হতে চেয়েছি। আমি রবীন্দ্রনাথের যে ভাস্টনেস, তার যে ভার্সিটিলিটি, সেটা দেখে আমি বিস্মিত হয়েছি। আমি যখন এডওয়ার্ড সাইদ পড়েছি তখন এডওয়ার্ড সাইদ হতে চেয়েছি, যখন আমি নম চমস্কি পড়েছি তখন মনে হয়েছে যে নম চমস্কি হব, যখন আপনার আলবার্ট কামু পড়েছি তখন মনে হচ্ছে আলবার্ট কামু, অথবা ফ্রান্স প্যানো, অথবা ধরেন আপনার কি বলে মিশেল ফোকো,
অথবা আপনার সাত, মানে যাকে যখন পড়েছি তখন মনে হয়েছে তার উপরেই পিএইচডি করব, তার উপরে মানে ওই কেন্দ্রিক একটি চিন্তাভাবনা আমার ছিল। তো আমি আসলে ওই বললাম যে একটি অস্থির স্বভাবের, যার ফলে আমার কোনো কিছুই ওইভাবে করে স্টিডিলি কোনো কিছুই করা হয়নি। এই তো প্রায় বছর দেড়েক আগেও আমার মাথায় একটি চিন্তন ছিল যে আমি একজন ফিল্ম ডিরেক্টর হব। সেজন্য আমি ইউটিউবে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করছিলাম, তারও প্রায় বছরখানেক আগে থেকে। তারপরে ধরেন সত্যজিৎ রায়ের প্রায় অলমোস্ট সবগুলো মুভি একদম প্রথম থেকে দেখা শুরু করেছেন, একদম মানে ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে, কোথায় কোন সিনটা কীভাবে করেছেন, কেন করেছেন, প্লটটা কীভাবে হলো, স্টোরিটাকে কীভাবে তিনি কনস্ট্রাক্ট করলেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখেছি। কিন্তু পরে আমার কাছে মনে হলো যে এটা আসলে মানে একটা প্রেশারের কাজ এবং এত একটা সূক্ষ্মতার ব্যাপার। তো ওই পরিমাণে সূক্ষ্ম হওয়া আমার পক্ষে, আসলে আমি যে ধরনের মানুষ, এই ধরনের মানুষের পক্ষে হয়তো ওই ডিরেক্টর লেভেলের সূক্ষ্মতা আমার নাই, বা আমি ওটা পারবো না। সেজন্য পরবর্তীতে আস্তে আস্তে আমি একটু আগ্রহ হারিয়েছি। কখনো কখনো আমি রাইটার হতে চেয়েছি, সেই জন্য ভাবলাম যে কিছু কবিতা টবিতা লেখা শুরু করে দিলাম, হলো কিছু লেখা। পরে আমার কাছে মনে হলো যে আমার ভিতরে যা আছে সেটা প্রকাশের ভাষা আসলে আমার জানা নেই, সেই জন্য আমি হয়তো মানে রাইটিংসটা আমার দ্বারা যাবে না, আমি হয়তো রাইটার হতে পারবো না। আর মিউজিকের প্রতি তো মানে আমার একটি মানে প্রচণ্ড একটি ইমোশন কাজ করে, এবং আমি এখনও ভাবি যে আমি মিউজিক কম্পোজার হব। এই নিয়ে মাঝে মাঝে একটু ঘাটাঘাটিও করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও ধরেন আমি আমার আশেপাশের বা আমার ফ্যামিলি মেম্বার যারা, তাদের দ্বারাও কোনো ব্যক্তির দ্বারা মানে অসম্ভব রকমের ইনফ্লুয়েন্স আমি তার মতো হতে চাই। আমি স্বপ্ন দেখি যে এই মানুষটির মতো হবে। একজনের নাম না বললেই নয়, আমার বড় চাচা। যদি কেউ বলে যে তোমার বাবার থেকে বেশি রেসপেক্ট করো, এরকম কোনো ব্যক্তি কি রয়েছে তোমার, আমি বলবো যে হ্যাঁ আছে, এবং লিটারেলি আছে। আমি আমার বড় চাচাকে আমার বাবার চেয়েও বেশি শ্রদ্ধা করি। শুধুমাত্র আমি না, আমার বাবার বয়স অ্যাপ্রক্সিমেটলি 75 নাও। তো আমি না শুধু, আমার বাবার এই বয়সেও আমার বাবাও বোধহয় আমার থেকে বেশি তার এই বড় ভাইকে রেসপেক্ট করে। তো আমার এই বড় চাচা পাকিস্তান পিরিয়ড থেকে মানে সরকারি বেসরকারি অনেক বড় বড় জব করেছেন, যার ফলে তার মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আগে থেকেই ভালো ছিল। এবং একদিকে যেমন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল, অন্যদিকে তার মনটাও ওরকম রিচ ছিল, যার ফলে আমাদের যে গোষ্ঠী বা আমাদের যে কমিউনিটি মানে মোরলেস প্রত্যেকটা ব্যক্তি তার থেকে সহযোগিতা পেয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এরকম একটি বটবৃক্ষের মানে ছায়াতলে থেকে কিছু না শিখতে পারাটা আসলে এটা মূর্খতা ছাড়া কিছু হবে না। তো আমি আমার ওই বড় চাচাকে মানে ভীষণভাবেই কপি করতে চাই। তো এখন তো করি তো মাস্টারই, ওইভাবে করে ফাইন্যান্সিয়ালি মানুষকে সহযোগিতা করা হয়তো সম্ভব হবে না, কিন্তু মনের দিক থেকে বড় চাচাকে আমি লালন করি যে তার মতো একটি উদার ব্যক্তিত্বের মানুষ আমি হব। আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন, দোয়া করি তিনি শতবর্ষী হন এবং সুস্থ থাকুন। তবে আমার এই লিস্ট, যেহেতু আমি বললাম যে আমি কখনোই একটি বিষয়ে আমি হব বা একটি বিষয় নিয়ে আমি চিন্তা করি বা আমি এটাই হতে চেয়েছিলাম, এটা আমি শিক্ষকই হতে চেয়েছিলাম এই জন্য শিক্ষক হয়েছি, নট লাইক দ্যাট। আমি মানে হতে চাইনি কি সেটাই হলো কথা। আমি দু একটা কাজ মানে একদমই পারি না, আর তো মোটামুটি যেগুলো পারি, কখনো খেলোয়াড় হতে চেয়েছি, কখনো সোলজার হতে চেয়েছি, কখনো ফিল্ম মেকার হতে চেয়েছি, কখনো রাইটার হতে চেয়েছি, কখনো প্রেজেন্টার হতে চেয়েছি, মানে হতে চাইনি কি। সেজন্য আমার বিভিন্ন ফিল্ডের বিভিন্ন মানুষকে আমি ভীষণ রকমের পছন্দ করি এবং তাদের দ্বারা আমি হাইলি ইনফ্লুয়েন্সড এবং তাদের মতো হতে চাই। তো যাই হোক, আপনাদেরও এরকম থাকবে, তবে আমার মতো আপনারা বিভিন্ন দিকে ছড়াবেন না জিনিসটাকে, তাহলে সুবিধা হবে। যদি আপনি একমুখী থাকেন, আপনারা যদি একটি লক্ষ্য স্থির করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন। আর আমার মতো যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চিন্তা করতে থাকেন, আলটিমেটলি আপনার এটাও হবে না, ওইটাও হবে না, কিচ্ছু হবে না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সেই জন্য মন থেকে চিন্তা করুন যে আপনি কোনটাতে সবচেয়ে ভালো, এবং আপনি কোনটা হলে দেশ জাতি বা নিজের ফ্যামিলি সমাজকে আপনি কিছু দিতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করে যান, তাহলে আপনি দেখবেন যে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো আমি যাদের দ্বারা ইনফ্লুয়েন্সড, আমি মন থেকে তাদের জন্য সবসময় দোয়া করি যে যারা ইতিমধ্যে গত হয়েছেন তারা আপনার হোক, হ্যাভেনে যাক, আর যারা এখনও পৃথিবীতে বেঁচে আছেন তারা সুস্থ সবল দেহে বেঁচে থাকুন, এবং এভাবে করেই তারা আলো ছড়াতে থাকুক। আমার মতো অসংখ্য মানুষকে তারা এভাবে করে প্রভাবিত করে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে ক্যারিজমা, সেখানে তারা নিয়ে যাক এবং তাদের মতো করে আরও মানুষকে আলোকিত করুক।
আপনাদের সকলকে ধন্যবাদ এই কথাগুলো শোনার জন্য। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। আর আপনার যাকে আপনি এখনও ফলো করেন, যার মতো হতে পারেন, তার নামটি আপনারা ইচ্ছে করলে কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ।